আন্দোলন করে গেছে। এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। এদের যে আন্দোলনের ইস্যুটা টোটালি একটা অবান্তরিত, সেটার কোনো জবাব তাদের কাছে নাই, কোথাও পারবে না সেই জবাব দিতে। হ্যাঁ, ফাইজলামের একটা সীমা আছে সবকিছু। আমরাও তো ডাক দিলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার ছাত্র নেমে আসবে, যেহেতু আমি সেই দলের সাথে জড়িত আছি। আমি জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রাল কমিটিতে আমি আছি। সাজ্জিস আলম সহ যারা আছে, এই যে আসনাত আব্দুল্লাহ, তারপরে আপনার এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আক্তার হোসেন সহ আমরা একই সাথে সেখানে। আমি আমার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারাপুরের আহ্বায়ক হিসাবে আমার সেখানে দায়িত্ব দিচ্ছি, আর ঢাকা উত্তরের দায়িত্ব পালন করতেছি, আর সেন্ট্রালি কাজ করতেছি। নতুন রাজনৈতিক দল যেটা, এখন আবার আওয়ামী লীগের স্থান নাই। আপনি আওয়ামী লীগ করেন, আপনি ঢুকছেন সেখানে, যদি 15 দিন পরে 1 মাস পরেও তারা জানতে পারে যে আপনি আওয়ামী লীগের কোন সদস্য ছিলেন, আপনার সাথে সাথে বহিষ্কার করে দিবে। মানে অবস্থাটা ঠিক এরকম। এবং এটি হওয়া উচিত। একটা রাজনৈতিক দলের যদি আদর্শ না থাকে, কোনোদিন আগায় যেতে পারবে না। যেমন আজকে আমরা বিএনপির কথা বলে থাকি, বিএনপির আদর্শ কত নষ্ট হয়ে গেছে এটা স্বীকার করতে হবে সবাই। এই 16 নিয়ম সংস্কৃতি ছিল না। জেল জুলুম মামলা মুকুন্দ বা ইয়া কইরা রাস্তাঘাটে অনেক কর্মী আছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই, বনে জঙ্গলে ঘুমাইয়া পরে শেষে মামলার হাজিরা দিছে না। সেই দলের আজকে সেই শেখ হাসিনার পতনের পরে সারা বাংলাদেশে দল নাকি শেখ হাসিনার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। আপনি রুহুল কবির রিজভী সাহেব কি শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু বলতে পারেন? আপনার মুখ দিয়া বঙ্গবন্ধু কাকে বলে এটা আগে বিশ্লেষণ করতে হবে। এখন আপনি যদি বলি যে আপনি গরিব বন্ধু, তাহলে এটার কারণটা কি সেটা আমাদের জানতে হবে। গরিব বন্ধু কেন? গরিব বন্ধু হলো আপনি গরিবের বন্ধু, গরিবের জন্য আপনি সেবা করেন, কাজকর্ম করেন, সাহায্য সহায়তা করেন। মানে বাংলার জন্য ওনার কি অবদান, ওনারে বঙ্গবন্ধু বলতে হবে। আমার কোনো অবদান নেই, নাইও না। যদি ইতিহাস পর্যালোচনা করে ইমোশনালি কথা বললে হবে না। শিক্ষিত লোক সচেতন ভাবে সচেতনতার সাথে ইতিহাস ভিত্তিক কথা বলতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে, তো তাই এই ফলটার আদর্শ কথা রইল। আপনি পক্ষে থাকেন, বিপক্ষে থাকেন, চুপ করে থাকেন, কথা বলেন কেন? আপনি পক্ষে যাওয়া দরকার নাই, বিপক্ষে যাওয়া দরকার নাই, আপনি চুপ করে থাকেন। যদি আপনার যদি এত বেশি ওনার জন্য দখল থাকে, আসতেছি সেই দলটা আজকে দেখেন এই আদর্শ বিএনপি নেতারা জবাব দিতে পারবে না। আজকে আওয়ামী লীগের নেতৃত্ব চলে যাওয়ার কারণে আওয়ামী লীগ যারা করছে এদের কোনো জবাব নেই, জবাব সেখানে কোনো জবাব। গত 16 বছরে আমার এই লাইসেন্স হইয়া যায়, আপনারা নিজেরাও জানেন যে সেখানে কিছু টাকা পয়সাও নিচ্ছে তারা, 2 লাখ 3 লাখ যাতে যা বাড়ছে 5 লাখ টাকা নবায়ন করে দিচ্ছে। তো আমি জেলে থেকে এই নবায়নের জন্য 3 লাখ টাকা দিয়ে দিচ্ছি অলরেডি, সব কমপ্লিট। শেষ পর্যন্ত যখন আমার নবায়ন ঠেকাইতে পারে না, তখন মঞ্জিলা ফারুক ওই মহিলা ফোন কইরা, গার্লস সিকিউরিটির চেয়ারম্যান মহিলা মঞ্জিলা ফারুক, সে ফোন কইরা এটারে সিআইডিতে পাঠাইছে তদন্ত করার লাগি। উদ্দেশ্য রইল জানে যে আমি জেলে আছি, আমার মামলা আছে, আমার বিরুদ্ধে অস্ত্র মামলা আছে, বিভিন্ন মামলা আছে, তারা তো জানেই সেটা। এখন সিআইডি তো তদন্ত করে পাইবই। সিআইডি তো টাকা দেওয়া হয়েছে 50,000 টাকা, আমি জেলে থেকেই পাঠাই দিচ্ছি। জেলে থেকে সিআইডির যে ইন্সপেক্টর ছিল তার সাথে কথা বলছি, সেখানে তো মোবাইল ব্যবহার করছি, 2-3টা মোবাইল ব্যবহার করছি। যাক, শেষ করতে এই মঞ্জুলা ফারুকের টেলিফোনে আমার এই লাইসেন্সটা নবায়ন হল। বুঝেন যে আমরা ব্যবসা করব, আজকে রিক্সাওয়ালার মধ্যে ইউনিটি আছে, আজকে শ্রমিকদের মধ্যে ইউনিটি আছে, বাংলাদেশের সব সেক্টরে দেখেন আপনি কম বেশি সেখানে ভালো শক্তিশালী কমিটি আছে সেখানে। অথচ আজকে আমরা আউটসোর্সিং এর আমরা এত প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার পরেও
আজকে প্রত্যেকটা মালিক লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় তারা আপনার কি বলে যে সরকারি কর্মকর্তাদের কাছেও তারা হেওয়া প্রতিপন্ন হচ্ছে। আপনি একটা কাজ নিচ্ছেন, লোক দিতে পারতেছেন না সেখানে কমিশনের নামে। এখন আপনি মাসের শেষে যদি আপনি 2 লাখ টাকা কমিশন পান, আর সেখানে যদি 70 লক্ষ টাকার আপনার ব্যাংক গ্যারান্টি দিতে হয়, তা আমি বলছি বাংলাদেশ পরিসরকারের সচিব রেডিজিরো বলছি, দেখেন আপনার এখানে আমার 70 লক্ষ টাকা জামানত দেওয়া আছে। এই 70 লক্ষ টাকা দিয়ে আপনি নিজে বলুন তো, একটা মুদির দোকান দিলেও তো মাসে 5 লাখ টাকা দিয়ে, তা আপনি আবার কয় টাকা দেন আমার? সুতরাং এই 5% কমিশনে কিন্তু আসলে আমাদের হয় না। তার মধ্যে হ্যাঁ হয়তো যদি 100 লোকের কাজ হয়, সেখানে যদি আপনি যদি মিনিমাম 80টা লোক দিতে পারতেন, তাও এখানে জামানতটা উঠে আসতো। সেটাও তো এখন হচ্ছে না। আমাদেরই কিছু কিছু কোম্পানি আছে যারা কাজ পাওয়ার আগেই হারা সারেন্ডার করে দেয়, সব দিয়ে আসে, সব দিয়া ফেলায়, নাম দিয়া কইলাম না আমি। তো এইগুলো আমাদের এই প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করছে, অনেক নষ্ট করছে, সব প্রতিষ্ঠানদেরই এটা ক্ষতি। সেই কারণে আজকে যেহেতু আমার ভাই দুলাল আমরা সবাই ডাকছে, যেহেতু আজকে সব দিকে বেহাল অবস্থা, আমরা মন জেলা ভালো দেখতে চাই না যে এই মুখে দিয়ে একটা কোম্পানির ক্ষতি করবো। আরে একটা কোম্পানি, সে আমার ভাই, তার যদি একটা বিপদ হয় আমি সেখানে চাপায়ে পড়বো, দৌড়ে যাবো আমি সেখানে, তাদেরকে আমি উদ্ধার করা যায়। সেই নীতি আমাদের অবলম্বন করতে হবে। যদি পারি তাইলে আপনারা অ্যাসোসিয়েশন করেন, আর যদি না করতে পারেন তাহলে সেটা সব অপ্রত্যক্ষ। তারপরে একটা অফিস, ছোট হোক, এরকম একটা রুম, একটা অফিস নিতে হবে। একটা অফিস ভাড়া কত? ধরুন আপনার 20,000 টাকায় গেল, সব মিলে 20-30,000 টাকা যা। 30,000 টাকা তো এত মালিকের মধ্যে এটা কোনো ব্যাপার না। সবাই দরকার হইলে প্রাথমিক পর্যায়ে সবাই না হইলেও আমরা কিছু কিছু যারা নাকি মোটামুটি কাজকর্ম আছে যাদের, আমরা মিলজিল কইরা কিছু টাকা পয়সা বেশি দিলাম, আমরা দিয়ে একটা অফিস দাঁড় করাই না, ঠিকানা হোক একটা, অন্তত পক্ষে সেই অফিসটা, এই যে আমরা বাইরে অনেক সময় বসি মিটিং করতে বিভিন্ন ইয়াতে, সেটা না করে আমরা অফিসেই বসলাম। সেখানে আপনার বন্ধু বান্ধব আসবে, বাইরের একটা কাজ, ভাই এখানে আমার অফিস আইসা বলেন, সেখানে চাও খাইলো, বসার জায়গা থাকলো, কথা বললেন, অসুবিধা নেই, হোক না সে বাইরের লোক, তাতে কিছু আমাদের একটা ঠিকানা হইল, সেই ঠিকানায় আপনার ধরেন আপনার মোটামুটি সবার যে সুবিধা অসুবিধাগুলো আমরা সেখানে দরকার প্রতি সপ্তাহে আমরা একটা মিটিং করবো, সেখানে মত বিনিময় সভা, যেটা কিভাবে আমরা সামনের দিকে আগে যেতে পারি। আপনি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতেছেন, কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা আপনার সাথে ক্রিয়া করতেছে। আমরা যদি 15-20 জন একসাথে যাই সেখানে সরকারি কর্মকর্তার অফিসে, ওনার অবস্থাটা কি হবে? তখন একবার চিন্তা করে দেখেন যে 15-20টা মালিক, কোম্পানির মালিক যখন নাকি সেই সরকারি অফিসারতে যাবে, ওই ব্যাটার অবস্থাটা কি হবে? সে আর তখন চিন্তা করবে যে আমার বিরুদ্ধে যদি এখন আমার উপরে অফিসারের কাছে আনা যায়, উপরে অফিসার তো আমার ঢাকায় নিবে, ঢাকায় নিয়ে তো শান্তিটা ভালো করে দিব না। আর আমরা যদি সেখানে যাই, বলতে ধর কম বলবো না যে আমরা 20 জন আইসি হয়। যদি মনে করেন যে আমাদের এই 20টা কোম্পানি 2,000 লোক আছে মিনিমাম, এই 2,000 লোক নিয়ে ঘেরাও দিব আপনার এখানে, সেইটা অসম্ভব বলতে কিছু নাই। আমরা সেদিকে যাচ্ছি না। আমরা তো আমাদের কর্মচারীদেরকে নেতৃত্ব দিতে পারি। আমাদের কর্মচারীরা ওই ইমুকের দ্বারা সিমুকের দ্বারা প্রতারিত হইয়া দেশ থেকে আইব যে আমরা স্থায়ী হয়ে যাব। সরকার আমাদের নিয়োগ দিবে, তো এগুলো বুঝাইছে কেন? আগে মাস্টার হলে যে চাকরি ছিল, আগে মাস্টার হলে যে চাকরি করতো আগে, তারা কি পয়সা ছাড়া চাকরিতে ঢুকছে কোনো সময়? কোনো ইনজাস্টিস বা তার কোনো ইয়া করতে গেলে চিন্তা করবে যে না, তার তো কোম্পানি আছে, কোম্পানির অ্যাসোসিয়েশন আছে। সুতরাং এই যে কর্মচারীরা যখন বুঝবে
তখন তারা আর কোনো সময় আমাদের বিরুদ্ধে যাইয়া সেখানে এগুলো ইয়াতে যাবে না। আমি একটা কথা বলি, কথা হলো যে আমাদের এখানে সংগঠন বলতে আসলে তেমন কিছু নাই। আমাদের এখানে মেম্বার সংগঠন। আমি প্রস্তাব করছি আমাদের মেম্বার আমি প্রস্তাব করছি যে এখন আমাদের যারা নতুন মেম্বার হবে আপনার অ্যাটলিস্ট ৫,০০০ টাকা প্রথমে অ্যাডমিশন ফি, তার মাসে ১,০০০ টাকা চাঁদা। কারণ যেহেতু মাসে ১,০০০ টাকা না হলে আমার অফিস মেনটেন করা, একটা কেরানি, একটা পিয়ন লাগবে, একটা পত্রিকা লাগবে, একটা টিভি থাকবে, সুতরাং এটা একটা দুটো বিষয়। আর একটা বিষয় হলো যে এটা হলো প্রথমত আমাদের কমিটি তৈরি করতে হবে, আমাদের মেম্বারশিপ নিতে হবে। এটা আমাদের একটু ঢুকাইছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দিব যে যারা মেম্বার না হলে সেই আউটসোর্সিং টেন্ডার অংশ করতে পারবে না, এটা করতে তাইলে মেম্বার হবে আপনার। এটা থাকবে। আচ্ছা, তারপরে এটা হলো বিষয়। তারপরে যেহেতু সচিব সাথে আমাদের একটা মিটিং হয়েছে, সেই জন্য আমাদের খুব গরম মানে এটা ওনার মাইন্ড থেকে না যাওয়ার আগে আমরা অন্তত ৪-৫ জন বা ৬ জন ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো প্রধান দাবি হইল আমাদের রিনিউ এভরি 5 ইয়ার্স, আর ওই যে মালিক সামাজিক কল্যাণ তহবিল থেকে আমাদের অব্যাহতি দেওয়া, এই দুইটি আমাদের মেন দাবি। আমাদের শুনে না, এই আমাদেরকে ওই কল্যাণ তহবিল, সামাজিক নিরাপত্তা তহবিল, এর থেকে আমাদের অব্যাহতি দিতে হবে এবং যে টাকাগুলো আমার জমা আছে এই টাকাগুলো আমাদের ফেরত দিতে হবে। কারণ এই টাকাগুলো জীবন আমরা কারে কিনে যাবো ওর তো সই আনার জন্য। সব আইস সাথে চলে গেছে কন্ট্রাক্ট শেষ, তারপর তার থাকতে নাই, সুতরাং আমাদের টাকাগুলো খবর নাই। আচ্ছা, এখন আমি শেষ করবেন না, আবার কইবেন, অসুবিধা নেই। শেষ বলতে কিছু নাই, আপনি আরো বলবেন। ঠিক আছে, শুনেন, আমরা দাবি করতে পারি যে বিগত দিনে আমাদের যে ইয়াগুলো ছিল, এই সামাজিক তহবিল, সামাজিক যে তহবিলটা, এগুলো সব বাদ দিয়া আপনি আমাদেরকে নতুন করে ইয়া করে দেন, রেনু করে দেন, আমরা ব্যবসা করি। পরবর্তীতে আমরা দরকার হইলে সেটা একটা সমন্বয় করব। শুনেন, সমন্বয়টা কেন জানেন? সমন্বয়টা হইল আমরা টেন্ডার করি না, টেন্ডারে সেখানে 15% ব্যাট উল্লেখ করে দিই না, 10% আয়কর দিই না, এগুলো দিয়ে একটু সেখানে টেন্ডার করতেছি। তার সাথে যে কর্মী সামাজিক কল্যাণ তহবিল যেটা কত টাকা আসে, কত পার্সেন্ট আসে দিব, কিনা সমস্যাটা কি? না না, শুনেন, দিব। এবং শ্রম মন্ত্রণালয় থেকে একটা চিঠি আমরা ইস্যু করাবো প্রত্যেকটা মন্ত্রণালয়ে, যাতে এটাকে কম্পালসারি করে যে টেন্ডারের সাথে আমরা এটাই করবো, সরকার টাকাটা জমা দিবে আমাদের কাছে। বুঝতে পারেন নাই? গভর্নমেন্টের টাকাই গভর্নমেন্টকে আমরা দিব, আমরা আইন ভায়োলেশন করবো না, কথা বলবো। কারণ এটা যদি আপনি বলেন যে না এটা বাদ দিয়ে দিতে হবে, এটা বাদ দেওয়া যাবে না, এটা বিধিমালা, এটা বিধি হইলো না, বিধি হইলো একটা আমরা বিকল্প। আমি বলি বিকল্প হইলো যে আমরা প্রয়োজনে 10 টাকা ব্যাংক এনে দিব, সেটা কেমন হয়? না, ব্যাংকে দিবেন কেন? আপনার ব্যাংকের দরকার নাই তো, আমরা কর্মী সামাজিক তহবিল এটা আমরা দিব, এই যে সরকারি দিবে। কেন এর আগে আমাদের ছিল না? আমরা এই যে উৎসব ভাতা দিতাম না, উৎসব ভাতা এখন বাদ দিয়া এখানে আমাদের প্রতিনিধিত্ব ছিল না বিধায় আমরা অনেক কিছুর ইয়াতে বঞ্চিত হয়েছি। আমরা উৎসব ভাতা বন্ধ করে দিয়েছি, বন্ধ করছে। তো সেই হিসাবে এখানে কর্মী সামাজিক যে তহবিলটা, এটাও আমাদের একটা বিল থাকবে, এখানে সরকার দিবে সেটা, এবং সেটা টেন্ডারে উল্লেখ করা থাকবে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে মানে আসল সলিউশন আইনগত ভাবে। এর বাইরে আমাদের দরকার থাকে আমরা এটা গভর্নমেন্ট দিবে, মানে ভ্যাটের মতো। কারণ আমার মালিককে, আমার মালিক হলো গভর্নমেন্ট, সরকার। আচ্ছা, সামনে আসতেছে বাজেট, বাজেটের আগে আমাদের এই যে মানে এখন এই যে লোকজনের বেতনের উপরে যে ভ্যাট ট্যাক্স দায়িত্ব করতেছে, এইগুলো থেকে আমাদের অবধি নেওয়া এবং ভ্যাট ট্যাক্সটা এটাকে ভ্যাট কমানোর ব্যাপারে আবেদন করতে হবে। আমার ছাত্র ভাই আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এডিশনাল সেক্রেটারি এডমিন ভাই বৃহস্পতিবার দিন যে দুলাল ভাই আপনি 23 তারিখে গেলেন না কেন? ওই দিন আমাদের যে ডাকছে, আমি বলছি আমার প্রতিনিধি পাঠিয়েছি, রাজান দাস এই খবর। আমার লাইসেন্স রিনিউয়াল করতে গেছেন, আটকাইছে, কারণ ওই দিন ওই নেতৃত্বটা আমার ছিল, বিধায় আমার লাইসেন্স আটকাইছে। যারা এখানে ব্রোকারগিরি করেছে তাদের লাইসেন্স অটোমেটিক 2-3 দিন আগে দিয়ে দিছে। একটু প্লিজ মনোযোগ সহকারে কথা শুনেন। তাদের লাইসেন্স দিয়ে দিছে, আমার কাছে আমার লাইসেন্স হইছে। এখন আমার ইনকোয়ারি করতে আসবে, ওইটা আসবে, যারা যারা লিডারশিপ, যারা আমরা এদের বিরুদ্ধে কথা বলেছি
তাদের বিরুদ্ধে তারা অ্যাকশনে যাচ্ছে। আমার 2000 আছে, 1000 আছে, 5000 আছে, সেই টাকা কেন জমা দেই না, এই ধরনের। এখন আপনারা আমার এখানে আজকে ঘরোয়া আলোচনায় আপনাকে আমার একটাই ডাকার কারণ, আমাদের মাননীয় পুলিশ সুপার আছেন এবং আমের খুব একদম জেন্টেলম্যান লোক। আমি চাচ্ছি পিছনে সব ভুলে যে আমরা দ্রুতভাবে আমরা রেজিস্ট্রেশনটা কিভাবে পাইতে পারি। এতে যদি আমাকে বলেন দুলাল তোমার এত টাকা দিতে হবে, স্পেশালি আমরা কন্ট্রিবিউশন করব। 2 নাম্বার হলো আমাদের যে আমরা শ্রম অধিদপ্তরে মিটিং করছেন, ইমিডিয়েটলি হ্যাঁ মাথায় থাকতে থাকতেই হয়তো আপনারা, আমি বলতে আছি হয়তো প্রেস ক্লাবে দেন অথবা প্রেস ক্লাবটাই সবচেয়ে বেস্ট ডিআইপি জুনে নিয়ে আমরা 100 জন সব সাংবাদিকরাও থাকবে। আমরা দ্রুত গতিতে আপনার কাছ থেকে 2টা আশা করতেছি। 1 নম্বর হলো আমার রেজিস্ট্রেশনের বিষয়, 2 নম্বর হলো আমাদের যে আউটসোর্সিং লাইসেন্স নিয়ে যে কলকারখানা তালবাটা না, এইটা আমরা আপনার মাধ্যমে প্রতিকার কিভাবে পাইতে পারি, কিভাবে আমরা আগাইতে পারি, এইটাই আপনার কাছে আমার আজকে আমার আপনার ঘরোয়া আলোচনার এটি আমার মুখ্য বিষয়। এই আমার কথা। আরেকটা জিনিস আমি একটু যোগ করে দিই, আমার কোনো বক্তব্য নাই, দুলাল ভাইয়ের সমর্থন। এটার সাথে একটা স্থায়ী অফিস কোনটা হবে, প্রয়োজনে বারানিয়া 10টা মালিক 20টা, আমাদের এখানে 71 জন মেম্বার আছে, সবাই সমর্থন জানাইছে, কিন্তু সবাই এখানে আসা আজকে 10 থেকে 15 জন বসার কথা ছিল, সেই হিসেবে আসছে। স্থায়ী একটা অফিস কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, কার মাধ্যমে কার নেতৃত্বে বাস্তবায়ন হবে, ওগুলা নির্ধারণ, রেজিস্ট্রেশনটা কার মাধ্যমে একজনের দায়িত্ব দিয়ে দিলে আপনি এগুলো সব রেডি করেন। আমি রেজিস্ট্রেশন যাই কেন, এই যে ভদ্রলোক আছেন আমাদের বড় ভাই, সিনিয়র আমাদের বড় ভাই, আমরা এলাম 83 এসএসসি, আর সে আমাদের হলো অনেক পুরানো। হ্যাঁ, আমি চাচ্ছি সে একজন পুলিশ অফিসার, সে ট্যালেন্ট, বিশেষ ক্যাডার, সে যথেষ্ট বুদ্ধিমান, অবসর গেছে, তার যথেষ্টই আছে, যে কোনো জায়গায় যাবে দেখা গেল তার একটা, যেটা আমাদের দ্বারা হবে না তার দ্বারা হবে। আমাকে নেবে মাসেলম্যান হিসাবে, দোলা সাহেব আসুন আমরা 50 জন 100 জন আসেন, ঘেরাই করেন। কি বড় ভাই কথা ঠিক না ঠিক? হ্যাঁ, কারণ আমাদের মাথা হলো গরম। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটু প্রতিমধ্যে কথা বলি, এই তুমি কাগজগুলো বাইর করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেন্ডার দিতে গেছি, সেখানে আমার টেন্ডার ড্রপ করতে দেয়নি। হ্যাঁ, এটা মধ্যে নাই, ওই বাইর করে দিয়ে দাও। এই আমাকে টেন্ডার ড্রপ করতে দেয় নাই। আমি এইভাবে ডিজিট কলার দপ্তরে গেছি, যে ব্যাপারটা তোর বাড়িও বরিশাল, আমার বাড়িও বরিশাল, তুই এখান থেকে যেদিন তোমার চাকরি থাকবে না, তুমি বাইরে যাও, তোমার ঠ্যাং গুড়ি গুড়ি করে হবে, এরকম বাঘের বাচ্চার মতো কথা বলতে হবে। সেই কাজ একটা কোম্পানি দিছে, আমরা কোনোদিন সেই কোম্পানির নাম শুনেন নাই, কেডিএস এবং কেডিএস। সেই কোম্পানির আবার আমাদের শুক্রবার দিন বৃহস্পতি বিকালে আমার কাছে আর্জেন্ট চিঠি আসছে যে আপনারা শুক্রবার দিন 9টায় হাজির হবেন, 25টা কোম্পানি। আবার আধা ঘন্টার মধ্যে আবার কাছে স্থগিত, কারণ আমি অথচ কাজের যে মন্ত্রণালয় থেকে ডিসিশন দিয়ে দিছে সেই কপি আমার কাছে চলে আসছে। কোন দেশে বসবাস? আমি চাই আমার মাননীয় সভাপতির মাধ্যমে আমরা সেই, আমি মাননীয়, আমি কিছুক্ষণ আগে আপনার সম্বন্ধে বলেছি, আপনাকে কেন পুলিশ দিয়ে কারা করেছে, এই গোপালগঞ্জ বাহিনী, সেটার সাথে ছিল ওই আয়সা নামে একটা কোম্পানি, বুশরা, তার সাথে ছিল রেডিয়েন্ট বাড়ি কুমিল্লা, কারণ সে কাজ পাইতেছিল এই যে আমাদের কি জানি ওই জন্য ইর কাজটা বাংলাদেশ নো টেলিটক, ওই জন্য ডাকে তারা সংঘবদ্ধ চক্র হয়ে তাকে অ্যারেস্ট করেছে, আর কিছু না। যদি আমাদের এই প্রেসিডেন্ট সাহেব যদি ওপেন থাকে তাহলে তার কাজও দিতে হয়, নাহলে যেরকম আল্লাহ রাভা কাজ করে ধরা খাইছে তাহলে ধরাও খেতে হয়। এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনার অ্যাবসেন্সের কথাই বলেছি, সংঘবদ্ধ চক্র এরা। আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সেকশন 80 নাই, তো এই কদিন আমার যেটা অভিজ্ঞতা হলো, পট পরিবর্তনের পরে কিংবা পট পরিবর্তনের আগে যে সমস্ত কোম্পানি আওয়ামী লীগের লেজ ধরে ব্যবসা করে গেছে এবং তারা কিন্তু আর টেন্ডার হতে দেয়নি, 2011 সালে টেন্ডার শুরু করেছে, 2024 সাল মধ্যে 1-4টে ব্যবসা করে গেছে, আদারওয়াইজ তারা শুধু এক্সটেনশন, নো টেন্ডার। শুনে নিন, রাইট, শুনতেছি, নো টেন্ডার। ব্যাংক বলেন, বীমা বলেন, বিদ্যুৎ বলেন, ডাক বলেন, যেখানে হোক, স্বাস্থ্য, সব জায়গাতে এভরিওয়্যার তারা কিন্তু ব্যবসা করে গেছে একচাটিয়া। ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যেহেতু বিএনপি যারা করে তারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গাতে মামলা মোকদ্দমা খেয়ে লুকাইছিল, তারা কোনো যাতে প্রেস করতে পারেনি, তাদের লাইসেন্স রেনু নেই,
এখন আমরা দেখি যে লোকগুলা কোনো মেডিকেলে আগে থেকে কাজ করছিল তারাই আবার বিএনপির লোককে কন্ট্যাক্ট করে তাদের লাইসেন্সে কাজ দিচ্ছে। তাহলে আমাদের মতো যারা ছোট কিংবা যারা বড় আছে, যারা আমরা ডিপ্রাইভ বঞ্চিত তারা কোথায় যাবে? ভাই শুনেন কথাটা, এটা কিন্তু হচ্ছে এখন। এটা আমাদের রাষ্ট্রকে শক্তিশালী করেন আর এটাকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিতে হবে। একটা রাখলাম কথা। আরেকটা কথা আমি আলাপ করছি আপনাদের, কলকারখানা নিয়ে আপনাদের অনেক কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু যুক্তি সঙ্গত কথা বলতে হবে, যুক্তিহীন কোনো কথা বলে আগাতে পারবে। আমার কাছে কথা হচ্ছে যে কলকারখানা আউটসোর্সিং কেন কলকারখানার ক্লিয়ারেন্স নেই, এবং এই কলকারখানার ক্লিয়ারেন্সিতে যে কি না নাস্তা নাবুদ করতেছে, এটা আমি নিজেই ভুক্তভোগী। আমার মতো সবাই মনে হয় ভুক্তভোগী। সবাই এখানে আবার দেখেন এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি করা হচ্ছে। কেন এত ক্যাটাগরি থাকবে? আমি লাইসেন্সের রিনিউ করতে ফি দিই না, আমি জয়েন্ট স্টাক করছি টাকা দিই না, ওখানে আমি ট্যাক্স দিচ্ছি না, আমি যখন কাজ পাচ্ছি তখন ভ্যাট দিচ্ছি, আমি আইটি দিচ্ছি না, 10% দিচ্ছি না, 5% দিচ্ছি না। এত কিছু দেওয়ার পরেও কেন আমার কাছ থেকে কলকারখানা এগুলো হ্যারাসমেন্ট করবে, এবং কলকারখানায় কেন এতে এত শ্রেণী বিভাগ থাকবে, কী জন্য থাকবে? আমি যতটুকু জানি এটা কিন্তু কলকারখানা আন্ডারে ছিল না। তৎকালীন মনোজন সুপ্রিয়া ছিলেন প্রতিমন্ত্রী, শ্রম জনশক্তির প্রতিমন্ত্রী, ওনাকেই আমাদের এই সিকিউরিটি সার্ভিস এবং আউটসোর্সের কিছু প্রভাবশালী ব্যক্তি তারা নিজেরাই ব্যবসাকে কুক্ষিগতভাবে ধরে রাখার জন্য তার কানে দিয়ে এই কাজগুলো করাইছে। এবং সে তখন তৎকালীন প্রাইম মিনিস্টারের কাছে যা কথা বলতে, ঠিক আছে এখানে কিছু রাজস্ব পাওয়া যাবে, এই তখন কলকারখানাকে ঋণ করাইলো। এখানে কলকারখানার কোনো ফাংশন নাই। আমার আউটসোর্সিং এবং সিকিউরিটি গার্ডের কাজ কী হলো? তার নিরাপত্তা বিধান করা। সে কি যাবে মেশিন চালাতে? তাহলে তার কেন কলকারখানার সার্টিফিকেট লাগবে? সে কি যাবে উৎপাদনে? না, সে আসে প্রহরীতে। হ্যাঁ, দরকার আছে এর কাজ। ফায়ার সার্ভিসে যদি কি চাই সার্টিফিকেট চাই, এটা যুক্তি আছে। শুনেন কেন যুক্তি আছে? আমার গেটে যদি কোনো ফায়ার ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে এটা যদি কেউ না থাকে তখন তো সিকিউরিটি গার্ডকে দেখতে হবে। তখন কী হবে? তার এটা জানা থাকলে সে সাথে সাথে এটা স্প্রে করে ফায়ারটাকে হয়তো করতে হবে। এটা আমি মনে করি এটা যুক্তিসঙ্গত আছে। কিন্তু ফায়ার সার্ভিস এতে ব্যাপারে কোনো অত নাক গড়াচ্ছে না। কিন্তু কলকারখানার সার্টিফিকেট দিতে যায় ইন্সপেক্টর, ডেপুটি ইন্সপেক্টর, এরা যেভাবে হ্যারাসমেন্ট করতেছে এটা অকল্পনীয়। আমি চাই, আমি শেষ করতে ভাই, আপনি শেষ করবেন না? হ্যাঁ বলেন। কথা বলতে হবে সবারই, আজকে কথা শেষ নাই। মনের ভাব প্রকাশ। কলকারখানার যে বিষয়টা, এটা আমি আপনাকে বলি, আমি সবার উদ্দেশ্যেই বলি যে আমরা এই মুহূর্তে কলকারখানা প্রতিষ্ঠানকে, যদিও আমার লাইসেন্স আজকে 3 বছর হয়ে গেছে, নবায়ন করি না, 3 বছর আরো বেশি হয়ে গেছে, নবায়ন করতে পারি না। প্রথমত অবস্থায় আমার ওই এসবির রিপোর্ট দিয়া, একটা দোহাই দিয়া মঞ্জিলা ফারুক টেলিফোন করে আমি জানছি যে ইন্সপেক্টর সেই আমার বলছে মঞ্জিলা ফারুক নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেউ আসেনি। তার টেলিফোনে আপনার এটা হয় নাই। তো ধরেন এই মুহূর্তে যে অবস্থানটা আছে, ধরেন এই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ যদিও এখন এটাতে নাই, এখন আছে ব্রিগেডিয়ার শাখাওয়াত। এটা হলো একটা পাগল, কথা কইয়া লাভ নাই। তো আসিফ মাহমুদ না থাকলেও আসিফ মাহমুদের কিন্তু প্রভাব একটা আছে এখানে কঠিন। তো আসিফ মাহমুদের বাড়িটা হলো আমার 5টা গ্রাম পরে। আরেকটা উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওনার বাড়িও আমার 2-3টা গ্রাম পরে, খুব কাছে, বাঞ্ছারামপুর। আর ওনার হচ্ছে হোমনা আসিফ নজরুল, আর আসিফ মাহমুদের হচ্ছে মুরাদনগর থানা। নাহিদ ইসলামের বাড়ি হচ্ছে দেবিদ্বার, কুমিল্লা দেবিদ্বার। আবার অর্থ উপদেষ্টা যিনি সালেহ আহমেদ, উনি আবার আমার এই 5-6টা গ্রাম পরে। 4-5টা উপদেষ্টা, মানে আমাদের ভিড়া চারিদিকেই 4-5 জন বর্তমান যে উপদেষ্টা যারা আছে। এখন আপনারা তো একটা জিনিস জানেন যে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে ছাত্রদের কথা বাইরে তারা যাইতে পারে। যদিও এটা হচ্ছে একটা কি বলে যে একেবারে তাদের পার্সোনাল একটা সম্পর্ক, এটা যেটা প্রকাশ্যে না, জনগণকে তারা এটা বুঝতে দিচ্ছে না। কিন্তু মূলত বর্তমান সরকার কিন্তু চালাইতেছে ছাত্ররাই, তাদের ইয়াতে এই প্রেসক্রিপশনই চলতেছে ডক্টর ইউনূস সব মিলে। আর সামনে ধরেন আপনার বাংলাদেশে এদেরও একটা টার্গেট আছে ইসলামিক সরকার প্রতিষ্ঠিত করা।
সমস্ত দলগুলো ইসলামিক দলগুলো কিন্তু এখন 100 কাম গেছে। এবং 2 দিন পরে আপনি নিজেও করবেন যে হ্যাঁ ঠিক আছে, জীবনে যা করছি এত বছরে অনেকটা ভোট দিয়ে দেয় আজকে এই মৌলবীদেরকে। মামুনুল হক সাহেব আসবে আপনার কাছে, আপনার মিজানুর রহমান আজহারি আসবে আপনার কাছে, হাফিজুর রহমান কুয়াকাটা আসবে আপনার কাছে, সব এনায়েতুল্লাহ আব্বাসী আসবে আপনার কাছে, চরমনাই পীর সাহেব আসবে। তখন আপনি যাবেন কই? আমরা নরমালি শেষ পর্যন্ত জীবনে এখন তো নামাজ না পড়লো মৌলবী সাহেবরা জনায় ধরে আমাদেরকে চলেন তাবলিগে 3 দিনের লেগে সবাই মনে গেছে কম বেশি 3 দিন। বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে কেউ বাকি নাই, খুব কম লোকই আছে যারা নাকি তাবলিগে যায় না 3 দিন। 3 দিনের করে আমি অনেকবার গেছি। তো এখন ধরেন আপনার কলকারখানার যে বিষয়টা, এটা আমরা স্মুথলি সমাধান করবো ইনশাল্লাহ, খুব স্মুথলি। আমরা তাদেরকে প্রতিপক্ষ বানাবো না। সেদিন সচিব যখন আমি বলছি যে আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমি উঠা যাবো, ওখানে আমি উঠতে বাধ্য হবো এখান থেকে মাইকে সবার সামনে চায় রয়েছে সবাই। তো পরে আবার সচিব অর্ডার দিছে ওনার অধীনস্থদেরকে এই হোমল্যান্ডের ইয়াটা কি অবস্থা আছে এটা কালকে পার্সোনালি ওনার কাছে নিয়ে আসতে, হ্যাঁ কালকে আবার জানা। তো এই মুহূর্তে আমরা যাতে ইউনিটি থাকতে পারি, হ্যাঁ, যেমন যে আমাদের ছোট ভাই তানভীর আছে মোটামুটি খুব দৌড়াদৌড়ি করেছে এই ব্যাপারে, ও মানে কোনো ইয়া নাই নিজের, এই জিনিসটা সে তার মধ্যে আছে। তারপরে যে আফসার আছে আমার ছোট ভাই, সেও মোটামুটি একটি বা দুলাল আছে, আমরা তো আছি দীর্ঘদিনের। আমরা মোটামুটি এখানে যারা আসছি এখানে প্রত্যেকেই মোস্ট অ্যাক্টিভ। করিম ভাই আর তো সেই হিসাবে ধরেন আপনার আরো কিছু আমরা ইনক্লুড করে নিলাম, যা আসে নাই এরকম নতুন কইরা। এখন ধরেন আপনার একটা দরকার লামসাম একটা ইয়া করতে পারেন আপনারা, একটা ইউনিটি তৈরি করার জন্য। এবং আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে যাতে আমরা একটা অফিস নিতে পারি, সেই টার্গেট রেখা এখন আমাদের এখানে একজন অ্যাকাউন্টেন্ট মানে একটা ইয়া করতে হবে, যারে আমরা কোষাধ্যক্ষ হিসাবে ইয়া করতে হবে। কোষাধ্যক্ষটাও খুব ইম্পর্টেন্ট, যে কোষাধ্যক্ষ সবার কাছ থেকে টাকাগুলো উঠাই নিবে। আমরা মানি রসিদ বানাই নিব আপাতত, অসুবিধা নেই। আমরা যেই নামটা আছে এই নামটাই আপাতত ইউজ করি, কোনো অসুবিধা নেই। এখন এই রেজিস্ট্রেশন যেটা, রেজিস্ট্রেশনটা কিন্তু আসলে মুখ্য বিষয় না। রেজিস্ট্রেশন আপনি জয়েন্ট স্টক থেকে যখন নাকি আপনার এই নামের একটা ছাড়পত্র নেবেন, এটা দিয়ে আপনি 2-3 বছর চলতে, 5 বছর 10 বছর চলতে, কারণ এটা বাতিল হচ্ছে না। তো আপনি যে পর্যন্ত রেজিস্ট্রেশন না নেন, সেই নামের ছাড়পত্র দিয়া আমরা আপাতত একটা অফিস নিয়ে আমরা কার্যক্রম শুরু করে দিই একটা ব্যানারে। আর সেইটা রেজিস্ট্রেশনের জন্য ধরেন আপনার এটা প্রাথমিক পর্যায়ে তো জয়েন্ট স্টক থেকে করতে হবে। জয়েন্ট স্টক থেকে করতে হলে জয়েন্ট স্টক আমার এক বন্ধু আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তুই সম্পর্ক তার মধ্যে, সে হলো ডেপুটি রেজিস্ট্রার এই আপনার কারণ বাজারি বসে। আমার দুস্তরে বইলা যে তুমি এটা যে আমরা একটা রেজিস্ট্রেশন ব্যবস্থা করে দাও। সব জায়গায় লোক আছে, অসুবিধা নাই, সব সেক্টর ইনশাআল্লাহ লোকজন আছে। এই লোকজন দিয়া কথা বলি ভাই আপনাদের যেটা আসলে লাইন বেজানে চলে গেল, আমাকে একটু বলতে দেন। জি, আমি এটা বলছি না যে আপনাদেরকে আজকে করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি করতে হবে আপনাদেরকে। সচিব সমাজের সাথে যদি বসতে চান তাহলে এটা আপনাদের উঠাতে হবে, এটা হবে। আরেকটা কথা বলি আপনাকে, কলকারখানার যে ব্যাপারটা আপনি বলছেন, যেটা এটা বেশি সময় নিব না আমরা, উইথিন 1 সপ্তাহ। ইয়েস, 1 সপ্তাহের মধ্যে আমরা কলকারখানার ব্যাপারে আমরা কথা বলবো। প্রয়োজনে তার আগে আমি সবাই তো নিয়ে যাওয়া যাবে না, 2-4 জন, সর্বোচ্চ 4 থেকে 5 জন, 5 জনের একটা প্রতিনিধি দল আসিফ মাহমুদের সাথে দেখা করবো। আসিফ মাহমুদ এখন শ্রম কর্মসংস্থানে না থাকলেও উনি আসিফ তার ইয়াতে যে এলটিআরডি সহ বিশাল দায়িত্ব নিয়ে আসে। থাকতে থাকতে আর আবার রাজনৈতিক দল ঘোষণা দিবে তো এই ফেব্রুয়ারির মধ্যে, দিলে এরা আবার মনে হয় সমস্ত উপদেষ্টা থেকে প্রত্যেক করিয়া এরা আবার নেতৃত্বে চলে যাবে। আসিফ না ইসলাম সভা, তো এরা থাকতে থাকতে পারেন কেন্দ্রে ইয়া করা যায়।
আর সচিব তো সেদিন কথা হয়েছে যেহেতু ওনার লোকের একটা পরিচয় হয়ে গেল, জি জি কারণ এখানে উনি তো অনেক ভালো করে চিনতেন, সবাই চিনে অ্যাসোসিয়েশনের বিষয় চিনতেন। তো সেই হিসাবে আর সচিব লোক খারাপ না, ঠিক আছে। সচিব মানুষ হিসাবে একবারে খারাপ না, কিন্তু খুব সামাজিক লোক। তা আমরা সচিবের লয়েও 4-5 জন যাইয়া সচিবের লোক দেখা করি, দেখা করে ওনারা একটু গাইডলাইন গুলো দেই যে এমনি এমনি করেন। পার্সোনালি সাথে কথা বললে ঠিক এই জিনিসগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এখন এই কাজটা সবটি কাজ এখন আমরা যেহেতু যে কাজটি হইলে আগে 5 বছর আগে, সেই কাজগুলো কিন্তু পেন্ডিং রয়েছে, আমাদের পেন্ডিং রয়েছে কয়েকজন লোকের জন্য, অনলি বেশি লোক লাগে না, ঠিক কয়েকটা লোকের জন্য আজকে আমাদের এই দুরবস্থা। সে মনে করে আমি তো ব্যবসা নিয়ে আসি, যখন যে সরকার আসবে তার ট্যাগ লাগাই আমি চলবো, ছাত্রলীগের ইমুক হিমুক, আবার ছাত্র দলের ইমুক হিমুক ট্যাগ লাগাই আমি চলবো, হ্যাঁ চেয়ারম্যান বানাইলাম, আমি সরে যাবো গা। তো এই লোকগুলোর কারণে আজকে ক্ষতি সবার হয়েছে, তার কোনো ক্ষতি হয় নাই, দিলাম আপনাকে, বলে দিলাম তো। তার ক্ষতি হয় নাই, ক্ষতি আজকে আমরা সবার হয়েছি, সবাই আজকে লাভবান হইতো। কারণ আপনি একটা কাজ পাইবেন, সেই কাজটা আমি বাধা দিচ্ছি, সিপিটিউতে মামলা করতেছি, হাইকোর্টে যাচ্ছি, আপনাকে ডিস্টার্ব করতেছি, কে করতেছে? আপনার আরেক ভাই আপনাকে করতেছে। কেন করতেছেন আপনি? সে যদি ম্যানেজ করিয়া সরকারি কর্মকর্তার ইয়া করে যদি আপনার চেয়ে বেশি ম্যানেজের যোগ্যতা যদি তার থাকে, তাহলে দেন কাজটা করুক সে। যেমন আমি পরিসংখ্যানে 600 লোকের যে ইয়াটা, সেটা আমার সাথে পিডি 3 বছর আগে থেকে আমার সে প্রেসক্রিপশন নিয়ে সে শিডিউল তৈরি করছে। পরে শেষে রামপুরে এক চাইনিজ রেস্টুরেন্টে 2 দিন মিটিং করছে করোনার সময়। আমার তখন সে বলতেছে যে সচিব তো চলে যাবে, সচিব বলতেছে 1 সপ্তাহের মধ্যে 1 কোটি টাকা দিতে হবে। তা আমি বললাম যে আপনি দেখেন দেশের অবস্থা, মানুষ বাড়িতে পারে না, এখন এই হঠাৎ করে আমি আপনাকে 1 কোটি টাকা দেবো, আপনি 15-20 দিন সময় দেন আমাকে, আমি দেখি আপনার ম্যানেজ করে দিচ্ছি। সে পরে আলারাফার কাছ থেকে মনে হয় সে 50 লাখ টাকা নিছে না কত নিছে, হ্যাঁ আবার গোপালগঞ্জের কাটতে ম্যানেজ করে নিয়া এই টাকা দিছে আলারাফা। শেষে আমার প্রতিষ্ঠানকে সেখানে নন রেসপন্সিভ করে দিল অযৌক্তিক ভাবে দিয়া, কারণ সে জানে যে আমি যদি রেসপন্সিভ হই তখন আমার সে বাদ দিতে পারবে না, কাজ আমাকে দিতে হবে। সেই কারণে আগেই সে আমাকে নন রেসপন্সিভ করে আমার সেখানে ইয়া করে দিল। তো শেষ পর্যন্ত কি হইল, আমি তো আলাদার বিরুদ্ধে যে কোনো মামলা করি নাই। মামলা যারা সবসময় কইরা আইছে ডিস্টার্ব করার, হেরা কইরা আইছে, হেরা কিন্তু করছে। আলাদার কিন্তু বাস দিছে হেরা, ওই আলাদার ওয়ার্ক অর্ডার পাওয়ার পরেও জামানত পর্যন্ত দিয়ে দিছে, সে চুক্তিও করতে পারে নাই। শেষ পর্যন্ত সেই প্রজেক্টে তো একবারে শেষ, আর লোক দেওয়ার কোনো সুযোগ নাই। টাকা টানছে, সে তো কয়েক কোটি টাকা টানছে, করছে, সেটা করছে। আচ্ছা বস, আমি একটু বলি, বলবা তো এটা এই জিনিসটা এখন এই আলাদার মালিকের ব্রেন এত নাই। হ্যাঁ এই যে ক্রিমিনাল দা গ্রেট স্বপন সাহেবের কোম্পানিতে চাকরি করছে, কাজী সিকিউরিটি জয়নাল সাহেবের ওখানে 3.5 নাম কি দিলো? বাইরে ধরে লাথি বাইক করে দিচ্ছে, গেছে আমার কাছে কান্দে পড়ছে। আমার এখানে যাইয়া 3.5 বছর চাকরি করে আমার ব্যবসা 3 ভাগ 2 ভাগ ভাগাই নিয়ে আলারাফা আমি 64 জেলা সমাজসেবা অধিদপ্তরে আমি কাজ করি। এটা কি আলারাফা দিয়া না না, এটা আলিয়াস গো আলারাফার মালিকের পরামর্শ দেয়। উপদেষ্টা থাপড়াইছিলাম আমি মৌসা কই, ফোন ধরো না কেন? জানেন আমার সেখানে আমি 28 আপনি লক্ষ বলো। টাকা দিয়ে রাখছি। ওয়াসিমের নাম বলেন আমি ফোন দিতেছি। 28 লক্ষ টাকা কথা রয়েছে তো, আমার বক্তব্য শোনার পরে এই আপনার লোকটারে বক্তব্য সিনে দিতে রাখেন হবে। সবাই। আপনি কথা বলবেন, কবির ভাই বলবে আরো। আমার আজকে এই যে দুলাল বাইরে মির্জাপুর এই পানি আমার গ্লাস। পানি দাও। মিটিং ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে সে চালাচ্ছে। আমাদের যে স্ট্রাকচারে এই শুনেন, শাহিদ ইসলাম শিকদার সাহেব আমাদের সভাপতি এবং সেক্রেটারি মানে অব্যাহতি দেওয়া হয়েছে প্রজন্ম দল থেকে, সমবায়দের সংগঠন থেকে। সেই হিসাবে আমাদের রেজিস্ট্রেশন শ্রম মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। এই জন্য এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে দাবি যে রেজিস্ট্রেশনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। শ্রম সচিবের সাথে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের একটা প্রতিনিধি দল মিটিং করবে এবং সামগ্রিক বিষয় আলোচনা এবং হল রুম ভাড়া করে সকল মালিকদের, আমাদের কাছে এখন 81 আর 110 মানে প্রায় 200 মালিক, আমাদের সদস্যভুক্ত আছে হলো 71 জন।
আর নতুন তালিকা একটা পাইছি 81 জনের। সবাইদেরকে আমরা দাওয়াত দেবো, আহ্বান করবো, একটা হল রুমে মিটিং ডাকবো আমাদের অ্যাসোসিয়েশনে। পত্রিকা দেওয়া যায়, এটার উদ্যোগ করবো, সবকিছু করা যায় আপনারা যদি উদ্যোগ নেন। পত্রিকা দিতে হবে। এটা আমাদের যারা সিনিয়ররা আজকে আছেন, আপনারা উদ্যোগ নিলে সব সম্ভব। আমরা ফিল্ডে কাজ করার মতো শক্তি আছি। তোমাদের নিয়ে জিনিসটা একটু এখন এবং অফিসটা কনফার্ম করবেন যে আমরা নিব। আমরা এখানে যেই কজন আছি, জি, এই কজনের উদ্যোগে উইথিন শর্ট টাইম ধরো আমরা যাতে অফিসে একটা মিলাদ করতে পারি, জি, এবং সেই মিলাদের জন্য আমরা প্রাথমিক পর্যায়ে এই যে কবির ভাই যেই কথাটা বললো যে আমরা 5,000 টাকা করে রেজিস্ট্রেশন ফি দিব, মানে এই সব মানে সমিতির সদস্য হওয়ার জন্য 5,000 টাকা করে মাসে 1,000। এটা 10,000 টাকা ছিল, এটা 20,000 ছিল। ভাই আজকে বলতে দাও না। তুমি না, আগে যেটা ছিল ওটা আমি জানি না। আগে পোষাইতে সবাইতে সবার তো সইবে না। জিনিস হলো কি জানো, গায়ে সামলা নেই। শুনো এখনই আমাদের চামড়া আছে, এখন আমরা এই রেজিস্ট্রেশনের তোমার পরে সামনে একটা কথা চামড়া কথা হল না। শুনো তানভীর, এখন যাক এটা তো আলোচনার বিষয়, 5,000 বা 10,000 এটা টোটালি একটা আমাদের আলোচনার বিষয়। আলোচনার বিষয়টা হলো যে 10,000 ফিক্স। এখন 10,000 টাকা যদি আমরা রাখি, এই 10,000 টাকা করে কি সবাই দিয়া সদস্য হবে? এখন বাধ্য হবে। এখন আপনি রেজিস্ট্রেশন করার পরে 1 লক্ষ টাকা কোন সদস্য আমরা নিব না। এটা ঠিক, জেনারেল সদস্য নিব। ঠিক আছে, যেহেতু আগে 10,000 ছিল তাহলে আগে 10,000 ছিল, কেউ দেও কার না দেও। আর মাসে 1,000 টাকা, ঠিক আছে। আর কবির ভাই এটা ঠিক আছে। তাহলে এই চূড়ান্ত হইল। তাহলে আমরা একটা জিনিস সিদ্ধান্ত হইলো যে 10,000 টাকা করে আমাদের ভর্তি ফি। এখন তুমি যে মিটিংটা রাখতে দিতেছ, এর আগে 2 থেকে 3টা মিটিং করছি। জি, তো আমি আসলে বলতে গেলে এই নামটা উচ্চারণ করতে আমার মন চাচ্ছে না। সেই ভদ্রলোকের সেক্রেটারি দেওয়া হয়েছে, তানভীরে বললো এখানে যে কোনোদিন সে একটা টাকাও সে খরচ করে নাই। রামপুরে এক মিটিং কল করা হইলো, শেষ আমি তানভীরে কইলাম, তারপরে যে রিফাত সিকিউরিটি সুমন দেওয়ান সহ এনারে আমি কিছু না, তানভীর আমি যাব না। কই বস এটা ইয়া করে লেছি, হ্যাঁ অসুবিধা না। শেষ পর্যন্ত হ্যাঁ তানভীর কইছিল যে গান পাশে হ্যাঁ তো ম্যানেজ করবো, কিন্তু 1 টাকাও তাতে নিতে পারে নাই। সমস্ত টাকা সেখানে ম্যাক্সিমাম টাকা পরে আমার দিয়া সেই প্রোগ্রাম শেষ করতে সবাই ছিল। দেখেন এইভাবে তো ব্যক্তিগত ভাবে নিজের পয়সা খরচ করে দেয় সব করুন যায় না। ইমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন হইলে সবার তখন ইয়েতে, যেহেতু সংগঠনটা তো আর আমার একার না, আর আমি তো এই সংগঠনে সারা জীবন থাকবো তাও তো না। নতুন লোক আসবে, নতুন ইয়ারা আসবে, তারাই সংগঠনকে টিকে রাখবে। কোন সময় আমরা রিটার্ন হয়ে গেলে আমরা হিসাব করবো, আগায় যাবো। তো বিষয়টা হলো যে এখন তানভীর একটা অফিসের একটা দ্রুত একটা অফিসের ব্যবস্থা করো। আর আমরা এখানে যারা আছি আমরা টাকা দেই নাই। ও একটা প্রস্তাব দিছিল যে রমনা থানার ঠিক সামনে যে মার্কেটটা হইছে, হ্যাঁ মামু গাড়িটারি পার্কিং করা যায়, ওই জায়গার উপরে সবার ভিতরে কাটবে। তাহলে আমরা আবার ওই প্রেস রিলিজ করবো তো পত্রিকায়। একদিন টাইম নিয়ে আমরা কালকে বা পরশুদিন সব পত্রিকায় মেল করে দেব। আগের মতো আর সংগঠন নাই। না এবার আমাদের আধুনিক শক্ত, আমরা কালকের মধ্যে 2 দিনের মধ্যে মানে অর্ডার দেন, যুদ্ধও করবো। তোমার পয়সা কি রাখবে না? কেউ থাকবো না যারা আওয়ামী লীগের লোকে বেড়েছে ছিল। সব বাদ বৈশাখী থানার স্বেচ্ছাসেবক হয়েছে, সে আইসা বলছে বসে তো কইছে আওয়ামী লীগও থাকবে, তবে সেটা মেম্বার কমিটি না। ব্যবসা সবাই করবে। বৈশাখী নিজে ওটা ওই আপনাদের লগে যোগাযোগ হইলে আলোচনা করলে আপনারা বল দিয়ে দিবেন। যোগাযোগ করবে, যে যোগাযোগ এলাও। সুমনও থাকবো, শিবনও থাকবো। নতুন কোনো পাঠিয়ে না, কন্ট্রাক্টর যারা গেছিল প্রত্যেকটা মালিক আপনার অফিসে সবাই নাম্বারটা অ্যাডজাস্ট করতে আসছেন। ওনাদের একটা গণমানে দেখুন, সাধারণ মালিক আছে। চল
এটা তো জানি খাওয়া দাওয়া করছেন তাহলে আপনি 200 টাকা এত বড় মিষ্টি এটা খাই কেমনে আমরা এই ছবিতে খান 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 তালিও তো দিল না সমাজের মিষ্টি কাটা চামচ নাই সেক্রেটারি দাও তুমি আসো না আমি একটা সমস্যা নেই ভাই বড় ভাই ধরেন রাগ করেন তো বড় করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাসর ভাই খাওয়া দেন আশরাফ ভাই খাওয়া দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই আমার একটু আবার আদর করতে আছে ইয়েস চলে হবে ফুলটা ধরেন একজনের হাতে ফুলটা ধরেন তাহলে আরো করতে পারো না ওই মিষ্টি খাওয়া শেষ হোক, মিষ্টি খাওয়া শেষ হোক। মিষ্টিটা শেষ হোক না ফুলটা কিন্তু হাতে রাখেন এটা কইতেছে ভাই ফুলটা হাতে রাখেন দুজন হাতে রাখেন এই আমার ছাত্রটা এবার ভাই ফুলটা হাতে রাখেন মস্ত ভাই মিষ্টি নাই আমরা হাতে একটা ফুল রাখেন এই আমার ছাত্র নেতা তানভীর দাও এই তানভীর খাও এই সবই দাও ছাত্র নেতারে খাওয়ান এই আরেকটা ছবি উঠাও এনটিভি তো লাইসেন্স করতে আমি আমরা তো খাওয়াই নি আপনাদের ওঠাও আলহামদুলিল্লাহ কবির ভাই সামান্য বেশি বাইরে দেন আমার ছোট বাইরে দেন উনি একজন হাতে ক্যামেরা দাও আর হাতে ক্যামেরাটা দাও এই এই ছবি উঠাও না বাইরে সর্বনাশ আচ্ছা একটা বাইরে যেত এই যে আরেকটু দেন এই যে আপনার এই অপশন দাও আরে আমার বিপি সাহেবের খাওয়ান এনটিভি লোকের হ্যাঁ এই যে এই উঠাও ও ছবি বেডিং কুমিল্লা আর বৈশালিয়া হ্যাঁ বিএনসিসি লোক আমরা বেশি এই নাও হ্যালো হ্যাঁ জানি বিএনসিসি বরিশাল নোয়াখালী কুমিল্লা ইনশাআল্লাহ আল্লাহ এই মিষ্টির মতো কেমনে আমরা সবাইকে যেন একদম মৃত্যু পর্যন্ত আমরা ইয়া করতে পারি আমাদের আত্মবিশ্বাস ছিল ভাই আমরা মারা গেল এখন ফুলটা দেন, ফুল ভাই ফুল দেন। সবাই আনতেন সবাই আনতেন একটা কাজ করুন, একটু কালকে ইয়া আছে কালকে সকালে যাই দিব একসাথে না আলাদা আলাদা মিটিং আছে আপনারা একটু ক্লোজ হেন বাস একটু পিছন তো আপনি পিছন আমি পুরোটা নিতেছি সবাই আসতেছে হ্যাঁ সবাই যেন আসে এবার আমরা আসবো সবাই যেন আসে তানভীর শোনা খান পরে আবার শেষ হলো সবাই আসছে অলরেডি এই ফুলটা তানভীর আসো ভাই আসো এটা দেন দাও রাখ ধরো এই ফারুক সাহেব সভাপতি আসেন এই ফারুক সাহেব আসেন ফারুক ভাই আসেন কবির ভাই আমি তানভীর ভাই বসতে হবে আবার পরে দেবো এই তানভীর সাহেব আমি আসেন না কেন তবে আবার আসবেন ছবি তো পাই না এই যে এই আশরাফ ভাই হ্যাঁ ভাই
সুন্দর করে দিক দিয়ে করে উঠাও। আশরাফ ভাই হ্যাঁ এখানে আসুন, এই পাশে আসুন, আমার দ্বারা আসুন, এখানে আসুন। আশরাফ ভাই খুব একটা ভালো, লও এটা উঠাও। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে।